তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে সকালে 1 ঘণ্টা বক্তব্য রাখেন আইনজীবী শিশির মনির। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রায় পুনর্বিবেচনার আবেদন করেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। পরে এতে যুক্ত হয় বিএনপি ও জামায়াত। 14 বছর আগে 2011 সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। এর ফলে বিলুপ্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী সৈকত সাদিক, তার কাছ থেকে আমরা জানবো এ ব্যাপারে বিস্তারিত। সৈকত, শুনানির এই মুহূর্তে কি খবর জানাবেন? কতজন আইনজীবী অংশ নিচ্ছেন সেখানে এবং সবশেষ কি তথ্য জানতে পেরেছেন? অদিতি, আজকে চতুর্থ দিনের মতো কিন্তু এই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন যে 7 সদস্যের বেঞ্চ, সেখানে এই 14 বছর আগে যে রায়টি বাতিল করা ছিল, যে ব্যবস্থাটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটার উপর যে শুনানি আজকে শুরু হয় সকাল 9:30টার দিকে। এবং আজকে জামাতের পক্ষ থেকে আইনজীবী শিশির মনির তিনি প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় শুনানি করেছেন। এবং মাঝখানে যদিও একটা বিরতি দেওয়া হয়, আমরা কিছুক্ষণ আগে আদালত থেকে আসলাম, তার শুনানির পরেই কিন্তু বিএনপির পক্ষ থেকে যেহেতু একটা আবেদন করা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে আপিল, সেটার উপর শুনানি শুরু করেছেন সিনিয়র আইনজীবী বদরুজ্জোজা বাদল। তিনি শুরু করেছেন, হয়তো তারাও আজকে পরে আরও হয়তো করতে পারেন আরও একদিন। তো শিশির মনির যে ঘণ্টাব্যাপী শুনানি করলেন, সেখানে তিনি বারবার বললেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 14 বছর আগে বাদ দেওয়ার পর গত 10 বছর দেশের কি পরিস্থিতি হয়েছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে এবং সবাই যার যার ব্যক্তি স্বার্থ জাহিরের মধ্যে ব্যস্ত ছিলেন। সর্বোপরি দেশের সার্বিক ব্যবস্থার কথা বিবেচনা না করেই নিজেদের স্বার্থ হাসিলের জন্য যে করা হয়েছিল সেই বিষয়গুলি তিনি তুলে ধরলেন। এবং তিনি দেশের সর্বোচ্চ আদালতের উপর তারা যে আজকে আপিলটা জানালেন, তাদের যে আবেদন জানান, তারা বললেন যে শুধু ন্যায় বিচারের সাথে কারো পক্ষে বিপক্ষে নয় বা কারো পক্ষে আসুক সেটা নয়, সারা দেশবাসীর কথা বিবেচনা করে, দেশের মানুষের কথা বিবেচনা করে যাতে ন্যায় বিচারের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যাতে পুনর্বিবেচনা করা হয়, সেই ধরনের কিন্তু একটা সাবমিশন আজকে শিশির মনির করলেন। এখন যেহেতু বদরুজ্জোজা বাদল শুনানি শুরু করেছেন, তার শুনানি হবে বিএনপির পক্ষ থেকে। এর আগে আপনি জানেন যে এই জুলাই অভ্যুত্থানের পর যে সরকার গঠিত হয়েছিল, এই সরকার গঠনের পরেই কিন্তু এই তত্ত্বাবধায়ক ইস্যুটা আবার ফিরিয়ে আনা হয় আপিল বিভাগে। এবং গত 2 দিন মানে বৃহস্পতিবার আগে 3 দিন শুনানির সময় টানা 2 দিন শুনানি করেন সুশাসনের জন্য নাগরিক সুজনদের সম্পাদক বদিউল আলম মজুমদার, যিনি নির্বাচন নিয়ে কাজ করেন। তিনি সহ 5 জন যে সিনিয়র নাগরিক, বিশিষ্ট নাগরিক দেশে, তাদের পক্ষে শরীফ ভুইয়া একজন সিনিয়র আইনজীবী, তিনি শুনানি করেন এবং তিনিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে নেওয়ার পর জোর সাবমিশন জানান, আইনি ব্যাখ্যা তুলে ধরেন। এবং তিনি বলেন যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়, আগামী যে নির্বাচনটা পরবর্তী নির্বাচন, সেই নির্বাচন নয়, এরপরে যখন যেই সরকার আসবে তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অনুযায়ী সংসদের সেই নির্বাচনটা করবে। সব মিলিয়ে এখন পর্যন্ত দিতে আমার কাছে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি, যে বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে আপিল করা হচ্ছিল সেটা শুনানি দেশের সর্বোচ্চ আদালতে এখন চলছে। সৈকত, আপনি আছেন আদালত প্রাঙ্গণে, নিশ্চয়ই এ ব্যাপারে পরবর্তী আপডেটগুলোও আমরা আপনার মাধ্যমে জানবো। দর্শক, সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট অভিযোগের দায়ে মানবতা বিরোধী অপরাধের পৃথক 2 মামলায় 4 জনের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আসামি পক্ষের শুনানি আজ। এই মামলার প্রধান 2 আসামি জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। সোমবার হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে শুনানি শেষ করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সুনির্দিষ্ট 3টি অভিযোগ পড়ে শোনানোর পাশাপাশি অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। তবে পলাতক আসামিদের পক্ষে নিয়োগ পাওয়া স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেনের বক্তব্য শোনার জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল 2। জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ দুপুরে এই খসড়া প্রস্তাব
প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিশন। এর আগে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ জমা পর্যন্ত সব ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। সনদ বাস্তবায়নে কোন ধরনের আদেশ হবে তা স্পষ্ট না হলেও প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রস্তাবে একাধিক উপায় রাখবে কমিশন। বিশেষ আদেশ বাস্তবায়ন হলে এর প্রেক্ষিতে গণভোট হওয়ার কথা রয়েছে। বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও গেল 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় 24টি রাজনৈতিক দলের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে সনদের আইনি ভিত্তি, বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না থাকায় সই করেনি এনসিপি। বিরত রয়েছে কয়েকটি বাম দলও। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের নারী রাজনীতিক, সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থীরা সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা আরও বলছেন, সুষ্ঠু পরিবেশ পেলে শতভাগ নারী ভোট দেবেন। তারা মনে করেন, সম অধিকারের ভিত্তিতে ভোটের পরিবেশ নিশ্চিত করলে নারী নেতৃত্ব শক্ত হবে। নির্বাচন নিয়ে মানিকগঞ্জের নারীদের ভাবনা জানাচ্ছেন মনিরুল ইসলাম মেহের। বিগত নির্বাচনগুলোতে সুষ্ঠু ভোট না হওয়ায় বেশিরভাগ নারী ভোট কেন্দ্রে যাননি ভোট দিতে, এমনটাই মনে করেন মানিকগঞ্জের নারী সমাজকর্মীরা। তারা জানান, ভোটের প্রচার থেকে শুরু করে ভোট কেন্দ্র পর্যন্ত পরিবেশ সুষ্ঠু হলে তৃণমূলের নারীরা শতভাগ ভোট দেবেন। নারী পুরুষ সবার জন্য একটা ভালো পরিবেশ দরকার। আমরা এর আগেও দেখছি যে ভোট দিতে গেলে সেখানে নানান ধরনের গন্ডগোল হয়, তো সেই ভয়ে অনেক নারীরা ভোট দিতে যায় না। আমার ভোটটা আমি দেব, সেটা আমি আসলে কাকে দিব বা কেন আমার এই ভোটটা দেওয়া প্রয়োজন, সেই জায়গায় তো অবশ্যই সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। আগেই শুনি যে একটা গন্ডগোল সৃষ্টি, যে ওখানে যাব হয়তো মারামারি এতে পড়বো, কি হবো। সুষ্ঠু একটা নির্বাচন হলে তারপরে মহিলাদের নিরাপত্তার চিন্তা যদি ভালো থাকে, তাহলে অবশ্যই ভোটের জন্য মানুষ সবাই যাবে, মহিলারা। তবে এবারে নির্বাচনে নতুন প্রজন্মের নারী ভোটারদের আগ্রহ বেশি দেখছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা মনে করছেন, সমাজ এগিয়ে নিতে হলে শুধু নারীর ভোট আদায় নয়, নারী ভোটের মূল্যায়ন করে নারীকে যোগ্য আসনে বসাতে হবে। এক্ষেত্রে যে কোনো বৈষম্যকে না বলতে পারতে হবে। বিগত 17 বছরের যে একটা ফ্যাসিস্ট কায়েম ছিল, এখন আশা করছি যে বর্তমান সময়ের পরিস্থিতিতে নির্বাচন খুব সুষ্ঠুভাবে হবে। আশা করছি যে আমরা সুষ্ঠু একটা জায়গায় ভোট প্রদান করব, যাতে সেটা বৃথা না যায়। এবং রাষ্ট্রের কাছে এটা আমাদের অনুরোধ থাকবে, যাতে একটা সুষ্ঠু ভোট কার্য সম্পন্ন করা হয়। আর নারী শিক্ষকদের মতে, নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমরা মনে করি যে অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার যার যার যোগ্যতায় সে অর্জন করে। তা নারী হিসাবে যে আমি বিশেষ অধিকার চাইবো, সেটা আমার মনে হয় নারীদের এটা ঠিক না। আমরা কর্তব্য যতটুকু করব সমাজের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, ঠিক আমরা ততটাই অধিকার পাবো। এবং এই অধিকারটা আমরা কারোর দয়ায় পাবো না, নিজেদের চেষ্টাতেই পাবো, নিজেদের কাজের মাধ্যমেই পাবো। জেলার নারী নেত্রীরা মনে করেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বেড়েছে। যেহেতু দেশের জনসংখ্যার অর্ধেক ভোটারই নারী, তাই দলের শীর্ষ পদে বা নীতি নির্ধারণী ফোরামে নারীর সংখ্যা আরো বাড়ানো দরকার। ভালো যদি পরিবেশ না থাকে, নারীদের যদি নারী বান্ধব নির্বাচনী পরিবেশ আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই নির্বাচনটাকে সফলতা দেখতে পারবো না। কারণ আমার নারীরা যে ভোট কেন্দ্রে যাবে, সেখানে তাদের নিরাপত্তা দিতে হবে। নারীরা একটা বাসায় ভোট চাইতে যাবে, তাদেরকেও নিরাপত্তা দিতে হবে। অর্থনৈতিক সচ্ছলতাটা বেশি দরকার। একজন নারী যখন সে তার স্বামীর উপার্জনের উপর নির্ভর করে থাকবে না, সে তার নিজস্ব উপার্জন করে তার অর্থনৈতিক সচ্ছলতাটা আনতে পারবে, তখন কিন্তু সে দেশকেও কিছু, পরিবারকেও যেমন কিছু দিতে পারবে, সে তার দেশকেও কিছু দিতে পারবে। এজন্য প্রথম কাজ হবে আমাদের নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা। মানিকগঞ্জের 7 উপজেলায় 3টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 12,62,452 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 6,29,534 জন। মনিরা কাজুরি, 71। এলসির মাধ্যমে পণ্য আমদানি ও রফতানিতে ওয়্যারহাউস টু ওয়্যারহাউস বীমা করা বাধ্যতামূলক, কিন্তু প্রিমিয়াম কম শর্টকাট বীমা করে পণ্য আমদানি করে অনেকেই। এই কারণে কার্গো ভিলেজের আগুনে ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের বড় অংশই পাবেন না বীমা দাবি। যদিও ছোট ছোট আমদানিকারকদের অনেকেরই ছিল না বীমা সুবিধা, বীমা করেও কোনো ভুলে মিলবে না বীমা দাবি, সেই খবর জানাচ্ছেন সুশান্ত সিনহা।
সম্প্রতি লেলিহান আগুনে পুড়ে ছাই হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ভেতরে থাকা আমদানিকৃত শত শত কোটি টাকার পণ্য। দেশে বিদেশে আলোচিত এই আগুনে পুড়ে যাওয়া মালামালের যা কিছু উদ্ধার করা সম্ভব হয়েছে সেই তালিকা টানিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। তালিকা ধরে আমদানি করা পণ্যের খোঁজে আমদানিকারকদের C&F এজেন্টরা। তো এটার ইন্স্যুরেন্স আসলে আছে কিনা অ্যাকচুয়ালি আমি আসলে জানি না, এটা আমার ইম্পোর্টার ভালো বুঝবে। চায়না থেকে একবারে আমাদের ফ্যাক্টরি পর্যন্ত ইন্স্যুরেন্স করা ছিল। আমরা 19 তারিখে সবগুলো পার্সেল খালাস করব, কিন্তু তার আগে তো 18 তারিখে আগুন লেগে গেছে। তালিকায় চোখ রাখতে রাখতে ক্লান্তির পাশাপাশি দুশ্চিন্তার ছাপ। উদ্বিগ্ন পণ্য আমদানিকারকরাও। অনেকেই নিয়ম মেনে করেছেন বিমা। ব্যবসায়ীরা বলছেন বিপদে বিমা সুবিধা থাকায় বেশ খানিকটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন ক্ষতিগ্রস্তরা। ইন্স্যুরেন্স যারা করে 99%ই তারা এই শর্তগুলি জানে না এবং পরেও দেখে না। ইভেন ইন্স্যুরেন্স কোম্পানিও এই শর্ত ওখানে কী কী আছে এগুলি কখনো আমাদেরকে ব্রিফিং করে না বা অবহিত করে না। ব্যাংকের অফিসাররাই ইন্স্যুরেন্স কাভারেজটা আনে, ওখানে তারা একটা কমিশন খাওয়ার ধান্দা করে। তো ফলে এটাকে প্রপারলি এই ইয়েটা মেনটেন হয় না। আমাদের ইয়ার টু ইয়ার আছে এবং বলা আছে যে আপ টু ডেলিভারি, এই এনডি বা একটা শব্দ এরকম কি জানি আছে। সো এনডি যদি হয় তাহলে হয়তো আমি ক্লেমটা পাবো, কিন্তু এখানে যে এতগুলো অপশন আছে, আমরা যখন সাইন করেছি পলিসিতে তখন কিন্তু সত্যিকার অর্থে এই এনডি বলতে কি বোঝায়, টিপিএনডি কি বলতে কি বোঝায়, এগুলো কোনোটাই ওয়্যারহাউস টু ওয়্যারহাউস এই ভাষা কিন্তু আমি শিখছি গত 2-3 দিনে। এলসিরও অনেক কথা লেখা থাকে কাগজের ভিতরে, কোনোটাই আমরা পড়ি না, সাইন করে দিই। ঠিক ইন্স্যুরেন্সেরও তাই করেছি আমরা। তবে দুশ্চিন্তা তাদের যারা শর্টকাট বিমা করেও পাবেন না কোনো ক্ষতিপূরণ। কারণ এলসির শর্ত অনুযায়ী রপ্তানিকারকের ওয়্যারহাউস থেকে আমদানিকারকের ওয়্যারহাউস পর্যন্ত বিমা ঝুঁকি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু অনেকেই বিমা নিয়েছেন এয়ার অনলি নামে, যেখানে বিমানে থাকাকালে কোনো দুর্ঘটনা ঘটলে বিমা দাবি পাওয়া যাবে। বিমান থেকে পণ্য খালাস করে কার্গো ভিলেজে রাখার পর অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে 1 টাকাও বিমা দাবি পাওয়া যাবে না। এর মধ্যে অনেকেই আবার বিমা করেছে, কিন্তু সেখানে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি কাভারেজ নেয়নি। ফলে তারাও পাবেন না বিমার 1 পয়সাও ক্ষতিপূরণ। একটা হলো ইয়ার রিস্ক অনলি, আর একটা হলো ইয়ার অল রিস্ক। তো ইয়ার অল রিস্কে ফায়ারের কথা স্পেসিফিক্যালি লেখা রয়েছে। সুতরাং যেগুলো ইয়ার অল রিস্ক রয়েছে তারা পাবে। অনেক মালই আছে শুধু পোর্ট টু পোর্ট, নট টু দি কাস্টমার্স ওয়্যারহাউস। তো সেইখানে তখন কিন্তু লায়াবিলিটিটা ট্রান্সফার হয়ে যায় পুরোপুরিভাবে ওয়্যারহাউস কর্তৃপক্ষের। ওয়্যারহাউস বলতে আমি বলছি যে সিভিল এভিয়েশনের যে গোডাউনটা আছে সেটার উপরে। এলসি করা ব্যাংকের কর্মকর্তারাও শর্ত অনুযায়ী বিমা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখেন না। কমিশনের ভাগবাটোয়ারার হিসেব নিকেশের জেরেই ব্যাংক, বিমা কোম্পানি আর আমদানিকারক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে এই শর্টকাট বিমা করে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এলসির শর্ত অনুযায়ী বিমা করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ব্যাংকগুলোকে তাগাদা দেওয়ার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। আমরা নির্দেশনা দিয়ে থাকি এলসি খোলার সাথে ইন্স্যুরেন্স করাটা মাস্ট। খরচ কমাতে গিয়ে যদি ইন্স্যুরেন্স কাভারেজের এরিয়াটা সে সীমিত করে ফেলে, প্রকারান্তরে ক্ষতিগ্রস্ত তো উনি হচ্ছেন, ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক না। এটা তাদেরকে মাথায় রাখতে হবে। কার্গো ভিলেজের বিমা করা বাধ্যতামূলক থাকলেও সেটিও শর্টকাট পদ্ধতিতে মাত্র 20 লাখ টাকার বিমা করেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ, যা গুরুতর অপরাধ বলছেন বিমা বিশ্লেষকরা। পুড়ে যাওয়া পণ্যের ক্ষতিপূরণ দিতে কার্গো ভিলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণমূলক মামলা করার পরামর্শ দিলেন তারা। পৃথিবীব্যাপী আমদানি রপ্তানি করার ক্ষেত্রে যে কোনো সময় জাহাজ ডুবি কিংবা অগ্নি দুর্ঘটনায় পণ্যের ক্ষতি হতে পারে, সেজন্য তারা ইন্স্যুরেন্সের উপরে নির্ভর করে। বাংলাদেশেও ইন্স্যুরেন্স বাধ্যতামূলক আছে বহির্বিশ্বের সাথে পণ্য আমদানি রপ্তানিতে। কিন্তু শর্টকাট মেথডে ইন্স্যুরেন্স করার কারণে এই যে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড হয়েছে, তাতে বেশিরভাগ কোম্পানি হয়তো তার আর ক্ষতিপূরণটা বিমা থেকে পাবে না। কারণ যে বিমা করা হচ্ছে তাতে কেউ কেউ আছেন শুধুমাত্র এয়ার করা হচ্ছে, অর্থাৎ ওই দেশ থেকে এয়ারপোর্ট পর্যন্ত এলেই সেটি বিমার আওতায় আছে, তারা আর বিমার ঝুঁকির মধ্যে পড়বেন না। যাদের করা হয়েছে ফ্যাক্টরি পর্যন্ত, তারাই কেবল ইন্স্যুরেন্স থেকে ক্ষতিপূরণ পাবেন, কিছুটা হলেও ধাক্কা সামলিয়ে উঠতে পারবেন। সুশান্ত সিনহা, ৭১, এয়ারপোর্ট, ঢাকা। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণে একটি ব্রিফিং চলছে। এই মুহূর্তে কথা বলছেন আইনজীবী শিশির মনির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই ক্ষেত্রে ক্যাপটাকার গভর্নমেন্ট সিস্টেম একটা অ্যাকসেপ্টেবল মেকানিজম, যেটা একটা ইউনিক এক্সাম্পল আকারে আমাদের এই দেশে বারবার প্রমাণিত হচ্ছে। সেই জন্য আমরা বলেছি এই আপিলটাকে অ্যালাউ করা উচিত
কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত, কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না। যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান, জুলাই চার্টার হয়েছে, আদেশ হবে, গণভোট হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে। এই জন্য একে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট কর্তৃক সুনির্দিষ্ট কিন্তু অবজারভেশন থাকা উচিত না, বরং এই আপিলটা অ্যালাউ হবে কিনা, ডিসমিস হবে কিনা, এটাই হওয়া উচিত সুপ্রিম কোর্টের নিষ্পত্তির মূল প্রতিপাদ্য বিষয়। এখানে যদি বাড়তি কোনো অবজারভেশন থাকে, কোনো ডাইরেকশন থাকে, তাহলে ইতোমধ্যে জুলাই চার্টার এবং পার্লামেন্টে উপস্থাপিত যে প্রপোজাল এগ্রি করেছে রাজনৈতিক দলগুলো, সেই বৃহত্তর সংস্কার প্রক্রিয়া কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এটাই ছিল আজকে আমাদের সাবমিশন। আমরা বলতে চেয়েছি যে অনগোয়িং সংস্কার প্রক্রিয়া চলমান, যার মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা কি হবে, এটাও একটা আলোচনার বিষয়। এই ব্যাপারেও জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন, এইটিও আগামী গণভোটে উপস্থাপন করা হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে এখানে এমন কোনো অবজারভেশন দেওয়া ঠিক হবে না যা নাকি এই বৃহত্তর রিফরমেশন প্রসেস কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হয়। এটি আমরা বলার চেষ্টা করছি। হাইকোর্টে আইনজীবী শিশির মনিরের ব্রিফিংয়ে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। বাহারি ডিজাইন, সস্তা দাম আর দ্রুত ট্রেন্ড বদলের প্রতিযোগিতায় প্রতিদিন তৈরি হচ্ছে কোটি কোটি নতুন পোশাক। গবেষকদের তথ্য বলছে, ফাস্ট ফ্যাশন খ্যাত এই শিল্প প্রতি বছর যে পরিমাণ কাপড় তৈরি করে তার প্রায় ৮০% পরিণত হয় বর্জ্যে। সাথে বৈশ্বিক কার্বন নিঃসরণের 10% জন্যই দায়ী পোশাক কারখানাগুলো। তাই বিশ্বজুড়ে ফাস্ট ফ্যাশনের পরিবর্তে যখন টেকসই পোশাক শিল্প নিয়ে চলছে আলোচনা, তখন পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ এ বিষয়ে কতটা ভাবছে? বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। পৃথিবী জুড়ে দ্রুত পরিবর্তন হচ্ছে ফ্যাশন শিল্প। সময়ের সাথে চাহিদা পূরণে পরিবর্তন হচ্ছে পোশাকের ধরন, ক্রেতার অভ্যাসের ধরন। খরচ কম হওয়ায় এবং নকশা তৈরি, বিপণন, পরিবহন সহজ ও দ্রুত হওয়ায় ক্রেতাদের প্রথম পছন্দ জিন্স, টি শার্টের মতো এসব ফাস্ট ফ্যাশন পণ্য। তবে সেই অভ্যাসই নতুন করে উস্কে দিচ্ছে জলবায়ু পরিবর্তনকে। তাই তো পরিবেশ বাঁচানোর তাগিদ থেকেই আলোচনা হচ্ছে বিকল্প ফ্যাশন ট্রেন্ড, টেকসই পোশাক শিল্প নিয়ে। যুক্তরাষ্ট্রের বিজনেস ইনসাইডার পত্রিকার বিশ্লেষণ বলছে, জলবায়ু পরিবর্তনের ওপর ফাস্ট শিল্পের ভয়াবহ চিত্র। বর্তমানে তৈরি পোশাক কারখানাগুলো মোট বৈশ্বিক কার্বন নিঃসরণের 10% জন্যই দায়ী। বিশ্বে জলাশয় দূষণের জন্য 85% দায়ী তৈরি পোশাক কারখানাগুলো। এমনকি তৈরি পোশাক ধোয়ার কারণে প্রতি বছর প্রায় 5 কোটি টন মাইক্রোফাইবার মিশে যাচ্ছে সাগরের পানিতে, যা প্রায় 50 বিলিয়ন প্লাস্টিক বোতলের সমান। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির 60% বেশি এই ফাস্ট ফ্যাশন পণ্য। এতে প্রতি বছরে প্রায় 4 লাখ টন টেক্সটাইল বর্জ্য তৈরি হয়। তাই পরিবেশ রক্ষায় টেকসই পোশাক শিল্প নিয়ে পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ বাংলাদেশ কি ভাবছে? সাস্টেইনেবল ম্যাটেরিয়াল, রিসাইকেল ফাইবার এবং রেসপন্সিবল সোর্সিং এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে উৎপাদন বৃদ্ধি নয়, রেসপন্সিবল গ্রোথ। এই ভূমিকা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এনার্জি অডিটিং, কার্বন ম্যাপিং এবং এফিসিয়েন্সি ট্র্যাকিং সিস্টেম চালু করেছি। অনেক কারখানা ইতিমধ্যে হিগ ইন্ডেক্স এবং সায়েন্স বেসড টার্গেটস ইনিশিয়েটিভ অনুযায়ী প্রস্তুতি চলছে। বিশ্ববাজারের ক্রেতারা এখন পোশাকের গুণগত মান, টেকসই উৎপাদন, পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সামাজিক দায়বদ্ধতাকেও সমান গুরুত্ব দিচ্ছে। তাই কেবল সস্তা শ্রমশক্তি বা পণ্যের দাম কম, এই শক্তি দিয়েই বৈশ্বিক শক্ত প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন বলছেন গবেষকরা। ইন্ডাস্ট্রিয়াল যে পলিউটেন্টস গুলো হচ্ছে, সেটা আমাদের নদীগুলোকে দূষণ করছে, পরিবেশকে দূষণ করছে। এই জায়গাগুলোতেও কিন্তু গ্লোবাল ব্র্যান্ডগুলোর কমিটমেন্ট রয়েছে। তারা হ্যাজার্ডাস কেমিক্যাল ব্যবহারকে জিরোতে নিয়ে আসতে চায় এবং সেটা 2030-এর ভিতরে করতে চায়। যেদিকে এখন মুভ করছে ওয়ার্ল্ড ওয়াইড, তাতে এখন নতুন করে প্রয়োজন হবে তাদের ডিকার্বনাইজেশনের দিকে যাওয়া, অর্থাৎ তাদের অনেক বেশি ফসিল ফুয়েল ব্যবহার থেকে সরে এসে রিনিউয়েবল এনার্জি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকে শিফট করবে। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পরিবেশ বাঁচিয়ে টেকসই উৎপাদনের কোনো বিকল্প নেই। তাই এখনই কারখানাগুলোকে টেকসই প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং সবুজ বিনিয়োগের পথে এগোতে হবে। জুলিয়া তানহা, 71, ঢাকা। চট্টগ্রামের সাগরিকা রেলগেট এলাকায় মালবাহী ট্রেনের সাথে চাল বোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকের সহকারী মারা গেছেন। ভোর 4:30টায় এই দুর্ঘটনা হয়। গেটকিপার জানান, নিয়ম অনুযায়ী সিগন্যাল দেয়া হলেও দ্রুত গতিতে আসা ট্রাকটি সিগন্যাল না মেনে চলন্ত ট্রেনে ধাক্কা দেয়।
চট্টগ্রাম গুডস পোর্ট থেকে ভোরে কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। ট্রেনে 31টি মালবাহী বগি ছিল। এর মধ্যে একটি বগি এবং ইঞ্জিন উল্টে যায়। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে যাত্রীবাহী ট্রেন চলাচল সচল রয়েছে। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন। প্রণবেশ, দুর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধার কাজের সবশেষ পরিস্থিতি জানাবেন এবং এতে করে যাত্রীদের কোনো ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা যাত্রীবাহী ট্রেনের, আর ঠিক কোথায় হয়েছে এই দুর্ঘটনাটি? অদিতি, চট্টগ্রামের এটি সাগরিকা এলাকা। এই এলাকায় ভোর 4:17 দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এটি ট্রাকবাহী চালবাহী একটি ট্রাক। এটি মূলত যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফুড অর্গানাইজেশন রয়েছে, তাদের জন্য চাল বহন করে নিয়ে যাচ্ছিল এবং ট্রাকটি যাওয়ার পথে বন্দর থেকে কন্টেনারবাহী অর্থাৎ মালবাহী ট্রেনের সাথে ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শামসু মিয়া। তিনি এলাকার নৈশ প্রহরী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন এই ট্রেনটি এখনো পড়ে রয়েছে। আর আমি যদি একটু দেখাই, ট্রাকটি রয়েছে এখানে সামনে, তার বগিটি এখান থেকে প্রায় 20 থেকে 25 হাত দূরে এটি রয়েছে। অর্থাৎ যে ধাক্কাটি লেগেছে সেই ধাক্কাটির কারণে পুরো ট্রাকটির পুরো বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। আর মালবাহী যে ট্রেন, এটি মূলত চট্টগ্রাম বন্দর থেকে 32টি কন্টেইনার নিয়ে এটি ঢাকার কমলাপুর আইসিডিতে যাচ্ছিল। সেই অবস্থায় ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। তা আমরা দেখতে পাচ্ছি এখন একটি রিলিফ ট্রেন আসছে। এই রিলিফ ট্রেনটি এখানে যে বগিগুলো পড়ে আছে সেগুলোকে টেনে তুলবে। তারপরেই চট্টগ্রাম বন্দর থেকে যে পণ্যবাহী যে মালবাহী ট্রেন সেই চলাচল স্বাভাবিক হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রাম বন্দরে প্রায় 1065টি কন্টেনার রয়েছে। এগুলো এখান থেকে পরিবহন হওয়ার কথা। আর যেহেতু মালবাহী ট্রেন যেতে পারছে না, ফলে এই ট্রেন চলাচল বন্ধের কারণে, অর্থাৎ মালবাহী ট্রেন চলাচল বন্ধের কারণে এই কন্টেনারগুলো আটকে আছে। আমি তদন্ত কমিটি করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। এখানে তদন্ত কমিটির প্রধান আছেন, আমি তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনারা তো তদন্ত কমিটি করেছেন, তো এখন উদ্ধারের ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন একটু যদি বলেন। উদ্ধারের জন্য আমাদের রিলিফ ট্রেন আমরা কল করেছি। একটি রিলিফ ট্রেন এইমাত্র চলে আসছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা যেহেতু লোকোমোটিভ ক্যাপসাইজ হয়েছে, এটা অনেক লোড, এটার জন্য 2টি রিলিফ ট্রেন আমাদের দরকার হবে। এবং আরও একটি রিলিফ ট্রেন সেটা আখাউড়া থেকে কল করা হয়েছে, সেটিও কাছাকাছি চলে আসছে। তো উদ্ধার কাজ এখনই শুরু হবে। আশা করি দুপুরের মধ্যে উদ্ধার কাজ আমাদের শেষ করতে পারবো। প্রণবেশ, আপনার কাছ থেকে আমরা সবশেষ আপডেট জানছিলাম। দর্শক, চট্টগ্রামে মালবাহী ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের যে দুর্ঘটনা সে সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে সাজ্জাদ নামের এক ছাত্রদল কর্মী মারা গেছেন। আহত হয়েছেন অন্তত 18 জন। সোমবার মধ্যরাত 1টার দিকে এই গোলাগুলি হয়। সাজ্জাদ বাকলিয়া থানা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশিক বলেন, সাজ্জাদের বুকে গুলির ক্ষত দেখা গেছে। এলাকার লোকজন জানান, সোমবার মধ্যরাতে মেয়রের ছবিযুক্ত একটি ব্যানার সরানো নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি। সিলেট সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির ওপর চোরা কারবারিদের হামলা বাড়ছে। মাদক বিরোধী অভিযান জোরদার করায় সীমান্তের অপরাধ চক্র এখন আরও আগ্রাসী হয়ে উঠেছে। বিজিবি জানিয়েছে, গত 1 বছরে সিলেট সেক্টরে শুধু মাদক চোরাচালান দমনে বিজিবির অভিযানে 6,79,36,479 টাকার চোরাই পণ্য জব্দ হয়েছে। অভিযানের সময় চোরা কারবারিদের সাথে সংঘর্ষে 11 জন বিজিবি সদস্য আহত হয়েছেন আর প্রাণ হারিয়েছেন একজন। সিলেট থেকে আরও জানাচ্ছেন হোসাইন আহমদ সুজাদ, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। সিলেট সুনামগঞ্জের সাথে ভারতের আসাম মেঘালয়ের 302 কিলোমিটার সীমান্ত আছে, যে সীমান্ত অতিক্রম করে প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে মদ, অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন বিষাক্ত পণ্য প্রবেশ করানোর চেষ্টা করে মাদক চোরাকারবারীরা। বিজিবি কর্মকর্তারা জানান, এই চোরাচালান প্রতিরোধ করতে রীতিমতো সংগ্রাম করতে হয়। এতে কখনো কখনো হামলার শিকার হতে হয় সীমান্তরক্ষীদের।
অনেক সময় মাদক চক্রগুলো সংগঠিত হয়ে সীমান্তে অভিযানের সময় আকস্মিক আক্রমণ করে বিজিবি সদস্যদের জিম্মি করার চেষ্টা করে। এর নেতৃত্ব দিচ্ছে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুরের বিভিন্ন মাদক চোরাচালান চক্র। বিজিবি জানায় গত এক বছরে 19, 28, 48 বিজিবির অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্তে উদ্ধার হয় 40,530 বোতল মদ, 3,258টি বিয়ার, 6,435 বোতল ফেন্সিডিল, 87 কেজি গাঁজা, 19,386 পিস ইয়াবা ও 50 লিটার লুজ মদ। তারা চেষ্টা করছে বিজিবিকে হয়তো যদি একটু দমিয়ে রাখতে পারে, তাদের একটা ডোমিনেশনের মাধ্যমে আমাদের ইনিশিয়েটিভটা যদি দমিয়ে রাখতে পারে, তারা হয়তো বা এখানে একটা ডোমিনেশন ক্রিয়েট করে চোরাচালানটা চালিয়ে যেতে পারবে। এই ধরনের একটা তৎপরতা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বাট আমরা বিজিবি কোনোভাবেই এই জিনিসটা হতে দিব না। ইভেন আমরা আরও বেশি তৎপর হয়ে কিভাবে এটাকে চিরতরে দূর করা যায় এই চেষ্টা করছি। তিনি আরও জানান, এসব অভিযানের সময় 23টি স্থানে বিজিবির সাথে চোরাকারবারিদের সংঘর্ষ হয়েছে। থানায় মামলা হয়েছে 56টি। এখানে চোরাচালান বিরুদ্ধে অপারেশন করার ক্ষেত্রে বিজিবিকে প্রতিনিয়তই বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এবছরই আমরা প্রায় 56টার মতো আমরা মামলা দায়ের করি, যেখানে 72 জনকে আমরা আসামিকে থানায় সোপর্দ করতে সক্ষম হই। সীমান্ত বিশেষজ্ঞরা জানান, চোরাকারবারিদের এই সন্ত্রাসী আচরণ কেবল আইন শৃঙ্খলার জন্য নয়, জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি। সাম্প্রতিক সময়ে চোরাকারবারি এবং বিজিবির যে পারস্পরিক যে সংঘর্ষ, সেটা যদি একটু বিশ্লেষণ করি, আগের আমলের চেয়ে কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। মাদক ও অস্ত্রের মতো বিপজ্জনক চোরাচালান রোধ করতে দেশের সব বাহিনী একত্র করে সমন্বিত পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন সীমান্ত বিশ্লেষকরা। হুসাইন আহমেদ সুজাত, একাত্তর, সিলেট। প্রায় 1.5 যুগ পর ক্রিকেটের আনন্দে মেতে উঠেছে বগুড়াবাসী। খেলা শুরুর প্রথম ঘণ্টাতেই মাঠে প্রবেশ করেছে হাজার খানেক দর্শক। পুরুষ এবং নারীদের জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা গ্যালারি। ফ্রিতে খেলা দেখার ব্যবস্থা থাকায় শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সকাল থেকেই ভিড় জমাতে থাকে স্টেডিয়াম প্রাঙ্গণে। কড়া নিরাপত্তায় সুশৃঙ্খলভাবে দর্শকদের প্রবেশ করানো হয় মাঠে। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়ে বেশ উচ্ছ্বসিত দর্শকরা। আগামীতে আরও বেশি ম্যাচের প্রত্যাশা করছে। অনেকে তো মুশফিকের বিদায়ী টেস্ট এই মাঠে আয়োজনের দাবিও জানিয়েছে। সব মিলিয়ে এই যুব ওয়ানডে সিরিজ দিয়ে যেন নতুন রূপে জেগে উঠছে বগুড়ার ক্রিকেট। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।